হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি চলে এসেছি তোমাদের সব্যসাচী স্যার এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে। আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ফোকাস করব, দ্যাট ইজ ইউনিয়ন এক্সিকিউটিভ। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এর আগে প্রেসিডেন্ট পড়েছিলাম, ভাইস প্রেসিডেন্ট পড়েছিলাম। আজকে কিন্তু আমরা ইউনিয়ন এক্সিকিউটিভের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট পড়ব, দ্যাট ইজ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। তো পুরো ইউনিয়ন এক্সিকিউটিভের আর্টিকেলটা এখানে সুন্দর করে ডিক্টেট করা আছে, যাতে অনেক সময় কোশ্চেন দেয় যে কোন চ্যাপ্টারে কি ডিসকাস করা আছে, যেটা তোমরা অলরেডি জানো। ইউনিয়ন এক্সিকিউটিভের টোটাল পার্ট হচ্ছে পার্ট 5। এই পার্ট 5 এর মধ্যে 5টি চ্যাপ্টার রয়েছে। পার্ট 5 এর টোটাল আর্টিকেল হচ্ছে 52 টু 151, আর এর মধ্যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 করে পরপর দেওয়া আছে। চ্যাপ্টার 1 হচ্ছে এক্সিকিউটিভ, চ্যাপ্টার 2 হচ্ছে লেজিসলেচার মানে পার্লামেন্ট রয়েছে, চ্যাপ্টার 3 হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার অফ দি প্রেসিডেন্ট, তার মানে হচ্ছে প্রেসিডেন্টের অর্ডিন্যান্স পাওয়ার। দেন সুপ্রিম কোর্ট রয়েছে চ্যাপ্টার 4 এ, আর চ্যাপ্টার 5 এ আছে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। সো এখানে আমাদের আজকে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে যে পোর্শনটা ফোকাস করব, দ্যাট ইজ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। আমরা জানি আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে ভূমিকা তা হচ্ছে রিয়েল পাওয়ারের ভূমিকা, অর্থাৎ আমাদের ভারতবর্ষের শাসন বিভাগের প্রধান সেক্টর হচ্ছে রিয়েল সেক্টর, নমিনাল সেক্টর হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। তাহলে রাষ্ট্রপতিকে প্রত্যেকটা বিষয়ে অ্যাডভাইস দেওয়া এবং সেই অ্যাডভাইস অনুযায়ী রাষ্ট্রপতিকে কাজ করা, এটাই হচ্ছে ভারতীয় পার্লামেন্টারি প্যাটার্ন। আমরা যদি ব্রিটেনে ফোকাস করি, ব্রিটেনে কিন্তু ইন্ডিয়ার মতোই প্রাইম মিনিস্টার থাকলেও নমিনাল সেক্টরে ইন্ডিয়ার মতো প্রেসিডেন্ট নেই। ওখানে কিং বা কুইন হচ্ছে বংশানুক্রমিক পদাধিকারীর অধিকারী। কারণ হচ্ছে ওটা হচ্ছে মোনার্কির কান্ট্রি, রাজতন্ত্র রয়েছে। আমাদের ভারতবর্ষে কি আছে? প্রজাতন্ত্র আছে। তাই ভারতবর্ষে নির্দিষ্ট সময় অন্তর রাষ্ট্রপ্রধান ইলেক্টেড হয়। চলে আসবো নেক্সট কনসেপ্ট, ইউকে থেকে নেওয়া হয়েছে। ইউনিয়ন লিস্টের বিষয় চ্যাপ্টার 5, চ্যাপ্টার 1 অফ পার্ট 5, 74, 75, 78 তিনটি আর্টিকেল, যার মধ্যে কেন্দ্রের মন্ত্রিসভার যাবতীয় বিষয় ডিটেলসে দেওয়া আছে। আর এর স্ট্রেংথ বলা হয়েছে যে লোকসভার 15%-এর বেশি হবে না। টোটাল স্ট্রেংথ লোকসভার 15%-এর বেশি হবে না। 91 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 2003-তে এটাকে রুল করা হয়েছে। তার আগে প্রধানমন্ত্রী ঠিক করতো আমাদের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত হবে। আমাদের পুরো মন্ত্রিসভাটার কাজই হচ্ছে শাসন বিভাগের পুরো সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যাবতীয় বিষয়কে বিভিন্ন আমলাদের মাধ্যমে বাস্তবায়িত করা। এই হচ্ছে স্ট্রাকচার। ক্যাবিনেট মন্ত্রী, যার মধ্যে ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে একটি ইউনিয়ন ক্যাবিনেট তৈরি হয়। মনে রাখবে ইউনিয়ন ক্যাবিনেটের এই বিষয়টি আবার পার্ট 18 এর মধ্যে দেওয়া আছে, যেটা আর্টিকেল হচ্ছে 352 ক্লজ 3। এর মধ্যে বলা হয়েছে যে কেন্দ্রীয় ক্যাবিনেটের লিখিত অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারবেন না। এছাড়াও রয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রয়েছে 2 রকমের, আর রয়েছে উপমন্ত্রী। এই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীরা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে থাকেন। রাষ্ট্রমন্ত্রীরা কেউ কেউ গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতেও পারেন, আবার কেউ কেউ নাও পেতে পারেন। যদি না পান তাহলে সে ক্যাবিনেট যার কাছে স্বাধীন দায়িত্ব রয়েছে এমন মন্ত্রীকে সাহায্য করেন। আর ডেপুটি মিনিস্টাররা সবসময় অন্যান্য স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদেরকে সাহায্যই করেন, তাদের হাতে কখনোই কোনো স্বাধীন দায়িত্ব থাকে না। কেন্দ্রীয় মন্ত্রিসভা এখানে সিদ্ধান্ত গ্রহণ করার পরে প্রধানমন্ত্রীর থ্রু দিয়ে সেই সিদ্ধান্ত রাষ্ট্রপতির কাছে পৌঁছয় এবং রাষ্ট্রপতি সেই অনুযায়ী সাহায্য পেয়ে, পরামর্শ পেয়ে প্রত্যেকটা কাজকে বাস্তবায়িত করে। তো এটাই হচ্ছে মেকানিজম কেন্দ্রীয় মন্ত্রিসভার। কেন্দ্রীয় মন্ত্রিসভার এই স্ট্রাকচারের মধ্যে আমরা 3টি আর্টিকেল ফোকাস করব। 74 প্রথম আর্টিকেল, যেখানে বলা হচ্ছে কেন্দ্রে একটি মন্ত্রিসভা থাকবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মন্ত্রিসভার কাজ হবে রাষ্ট্রপতিকে প্রত্যেকটি কাজে সাহায্য করা এবং পরামর্শ দেওয়া। আর এই পরামর্শ এবং সাহায্যের থ্রু দিয়ে রাষ্ট্রপতি প্রত্যেকটা কাজ পরিচালনা করবে। এক্ষেত্রে বলা হয়েছে যে রাষ্ট্রপতি চাইলে এই অ্যাডভাইসকে একবার ফেরত দিতে পারে, সেকেন্ড টাইম তাকে ওই একই অ্যাডভাইস দিলে তিনি সেটাকে শুনতে বাধ্য। এক্ষেত্রে 2টো অ্যামেন্ডমেন্ট রয়েছে, একটা হচ্ছে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বলছে প্রেসিডেন্টকে এখন থেকে যা অ্যাডভাইস কাউন্সিল অফ মিনিস্টার দেবে নিতে বাধ্য। আর 44 বলছে একবার ফেরত দিতে বাধ্য না, একবার ফেরত দিতে পারে, সেকেন্ড টাইম শুনতে বাধ্য। তাহলে এইভাবে 2টো অ্যামেন্ডমেন্ট 1976 আর 1978-এ আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অ্যাডভাইসকে রাষ্ট্রপতিকে শুনতে বাধ্য করাকে বাস্তবায়িত করেছে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, ক্লজ 2-তে বলছে যে কি বিষয়ে অ্যাডভাইস করেছে মন্ত্রিসভা রাষ্ট্রপতিকে, বা রাষ্ট্রপতিকে কি অ্যাডভাইস করা হয়েছে এই বিষয়ে কোনো রকম এনকোয়ারি কোনো কোর্টে করা যায় না। এই হচ্ছে 74 আর্টিকেল। 75 আর্টিকেল বলছে আমাদের যে মন্ত্রিসভার কথা বললাম সেই বিভিন্ন মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট, তার কার্য, তার স্ট্রেংথ, তার সন্তুষ্টি, রেসপন্সিবিলিটি বা দায়িত্বশীলতা,
কার্যকাল, শপথ গ্রহণ, বেতন, রিমুভাল বা অপসারণ এবং তার গঠন, টোটালটা 75 আর্টিকেলে দেওয়া আছে। পরপর আমরা যদি ফোকাস করি, এগুলো ক্লজ 1 ক্লজ 2 করে আমরা মনে রাখতে পারি, ক্লজ 1 ক্লজ 2 করে, কারণ এখান থেকে ক্লজ দিয়ে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাক্টিং পিএম আরেকটি পোস্ট, খুব গুরুত্বপূর্ণ। এর কাজ হচ্ছে হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেলে লাস্ট যেটুকু টাইম বাকি থাকবে ওই লোকসভার, মানে লোকসভার কার্যকাল তো 5 বছর, ধরো 2 বছর পরে প্রধানমন্ত্রী মারা গেল, তাহলে বাকি তো 3 বছর বাকি আছে। সেই 3 বছরের জন্য অ্যাক্টিং পিএম করে নতুন একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হয়, যিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। নতুন মন্ত্রিসভা তৈরি হবে এবং সেই মন্ত্রিসভায় আবার কন্টিনিউ করবে। তাহলে এভাবে নতুন একজন ব্যক্তিকে অ্যাক্টিং পিএম এর পোস্টে অ্যাপয়েন্টমেন্ট করার যে প্রসেস, সেখানেই আমরা দেখব যে অ্যাক্টিং পিএম এর ভূমিকা। এর সঙ্গে ডেপুটি পিএম কে যেন গুলিয়ে ফেলো না। ডেপুটি পিএম আর অ্যাক্টিং পিএম টোটালি ডিফারেন্ট পোস্ট। অ্যাক্টিং পিএম সাংবিধানিকভাবে অ্যাপয়েন্ট করার ব্যবস্থা রয়েছে, ডেপুটি পিএম এর কোনো সাংবিধানিক ভিত্তি নেই। গুলজারিলাল নন্দা হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি দুবার অ্যাক্টিং পিএম হয়েছিলেন, একবার জওহরলাল নেহরু মারা গেলে, একবার লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলে। তাহলে প্রথমেই আমরা অ্যাপয়েন্টমেন্টে চলে আসবো। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করে লোকসভার মেজরিটি থেকে, সেটা হতে পারে জোট সরকার থেকে বা কোনো পার্টি গভর্নমেন্ট থেকে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করার পরে প্রধানমন্ত্রী পরামর্শ নিয়ে মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীকে অ্যাপয়েন্ট করে, অর্থাৎ কোন মন্ত্রীকে কোন মন্ত্রক দেবে সেটা কিন্তু সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী। কোনো মেম্বার, মন্ত্রিসভার মেম্বার হতে গেলে, কোনো মন্ত্রী হতে গেলে সেই ব্যক্তিকে অবশ্যই পার্লামেন্টের যে কোনো একটা কক্ষের মেম্বার, অর্থাৎ আইদার লোকসভার মেম্বার অথবা রাজ্যসভার মেম্বার হতে হবে। এক্ষেত্রে লোকসভা বা রাজ্যসভার মেম্বার না হয়েও প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার মেম্বার হওয়া যায়। সেক্ষেত্রে 6 মাস টাইম পাওয়া যায়, এই 6 মাসের মধ্যে যে কোনো একটা কক্ষের তাকে মেম্বারশিপ নিতে হয়। আর সেই সঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে যে যদি কখনো এরকম হয় যে নমিনেটেড কোনো মেম্বার তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন, সেক্ষেত্রে নমিনেটেড মেম্বারকে উইদিন 6 মান্থস, নমিনেটেড হওয়ার উইদিন 6 মান্থস তাকে যে কোনো একটা পার্টিতে জয়েন করতে হবে। চলে আসবো ডিসক্রিশনারি পাওয়ার, স্বেচ্ছাধীন ক্ষমতা কি রয়েছে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে। বলছে কখনো যদি এরকম হয় যে কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি মেজরিটি পায়নি লোকসভাতে, তখন যে কোনো একটা পার্টিকে ডাকতে পারে সরকার করার জন্য। এখানে প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্টে রাষ্ট্রপতি স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করে, কারণ এখানে কম্পালসারি নয় যে কোনো একটি পার্টিকে ডাকতে হবে, কারণ কেউই মেজরিটি পায়নি। তখন বিভিন্ন দলের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতি বোঝার চেষ্টা করে যে কাকে সরকার করার জন্য ডাকলে বাকিরা তাকে বাইরে থেকে সাপোর্ট করবে। চলে আসবো, there is also one more situation when president may have to exercise his individual judgment in the selection and appointment in the prime minister, that is when the prime minister in office dies suddenly। হঠাৎ করে যদি মারা যায়, সেখানেও আবার নিজের চয়েস চলে আসে। জ্ঞানী জয়েল সিং এভাবেই কিন্তু ইন্দিরা গান্ধী যখন মারা যায় তখন রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী করে দিয়েছিল 1984 সালে, ইন্দিরা গান্ধী হত্যার পরে। এখানে আরেকটি জিনিস বলা আছে যে যদিও পরবর্তীকালে কংগ্রেস পার্টি সেটাকে সাপোর্ট করে, কারণ ইনিশিয়ালি তারা কিন্তু অনেকটা বিরুদ্ধাচারণ মধ্যেই করেছিল। এছাড়া 1980 সালে দিল্লি হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট দেয়। আগে কি বলা হতো যে যাকে কোনো, যদি এরকম মেজরিটি পায়নি কিন্তু তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে, তো তাকে প্রুভ করতে হবে তার মেজরিটি রয়েছে কিনা। এটা এখন সেই কনফিডেন্সটা প্রুভ করতে আগে প্রুভ করার দরকার নেই। পিএম হিসেবে অ্যাপয়েন্টেড হয়ে যাবে, একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে, মোটামুটি উইদিন 1 মান্থ একটা ভোটিং হবে, কনফিডেন্স ভোট। সেই ভোটিং এ প্রমাণ করতে হবে যে তার মেজরিটি আছে কি নেই। সো এটাই দিল্লি হাইকোর্ট বলে, দে does not require that a person must prove his majority in the Lok Sabha before his appointment as prime minister। তো আগে তাকে প্রুভ করার দরকার নেই, সে অ্যাপয়েন্টেড হয়ে যাবে তারপরে সে প্রুভ করবে। এরকম ভাবে আমাদের ভারতবর্ষে কিন্তু একাধিক পার্সনকে অ্যাপয়েন্ট করা হয়েছে পিএম হিসেবে, যারা সংখ্যালঘুর পিএম বলে ইন্ডিকেটেড হয়। চরণ সিং, ভিপি সিং, চন্দ্রশেখর, পিভি নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, দেবেগৌড়া, আইকে গুজরাল এবং অবশ্যই পুনরায় অটল বিহারী বাজপেয়ী 1998-এ যখন প্রধানমন্ত্রী হন। সো এই হচ্ছে আমাদের বিভিন্ন সময়কার প্রাইম মিনিস্টার যারা সংখ্যালঘু সাপোর্ট নিয়ে প্রাইম মিনিস্টারশিপ লাভ করেছিলেন। এবং ভারতবর্ষের 6 জন এরকম ব্যক্তি আছেন যারা আগে মুখ্যমন্ত্রী ছিলেন, পরে তারা প্রধানমন্ত্রী হয়েছিলেন, যার মধ্যে হচ্ছেন মোরারজি দেশাই, চরণ সিং, ভিপি সিং, পিভি নরসিংহ রাও, এইচডি দেবেগৌড়া এবং নরেন্দ্র মোদী, যিনি বর্তমানে এখন প্রধানমন্ত্রী দেশের। চলে আসবো নেক্সট ইউকমের অন্যান্য প্রভিশন গুলোতে চলে আসবো। কাউন্সিল অফ মিনিস্টারকে নেতৃত্ব দেয় প্রধানমন্ত্রী। 3 রকমের মন্ত্রী নিয়ে আমাদের মন্ত্রিসভা তৈরি হয়। রাষ্ট্রমন্ত্রীর দুটো ভাগ আছে, ইন্ডিপেন্ডেন্ট চার্জ সহ আর উইদাউট ইন্ডিপেন্ডেন্ট চার্জ।
আর এই পুরো মন্ত্রিসভাটার কাজই হচ্ছে রাষ্ট্রপতিকে প্রত্যেকটা কাজে সাহায্য করা এবং সেই সঙ্গে পরামর্শ দেওয়া। প্রত্যেকটা বিষয়ে যা সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর থ্রু দিয়ে কিন্তু রাষ্ট্রপতি অবগত হবে। তাহলে 4 রকমের মন্ত্রী কেন বলা হচ্ছে? কারণ রাষ্ট্রমন্ত্রীকে দুটো ভাগ করা হয়েছে। ওকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ সহমন্ত্রী আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চার্জ ছাড়া। ইন্ডিপেন্ডেন্ট চার্জ না থাকা মানে হচ্ছে তারা কোনো একজন মন্ত্রীকে সাহায্য করবে। সেম লাইক ডেপুটি মিনিস্টার্স। ডেপুটি পিএম এর কথাটা বলে দিই। অ্যাক্টিং পিএম তো দেখেছি। ডেপুটি পিএম কি? কখনো যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় বা একটা পার্টির মধ্যে গ্রুপ থাকে অনেক, তখন ওই সেকেন্ড লার্জেস্ট যে গ্রুপ বা পার্টি আছে সেখান থেকে করা হয় ডেপুটি পিএম। আমাদের ভারতবর্ষে প্রথম ডেপুটি পিএম হন বল্লভ ভাই প্যাটেল। তো আমাদের ভারতবর্ষে এরকম বিভিন্ন সময় ডেপুটি পিএম করার পেছনে কারণ হচ্ছে পলিটিক্যাল ইকুয়েশন। যদি কখনো মনে হয় সরকার পড়ে যেতে পারে, তখন আরেকটি পার্সনকে, আরেকজন লিডার গোছের ব্যক্তিকে ডেপুটি পিএম এর পোস্ট দেওয়া হয়, যাতে জোটবন্ধনটা বা যে সরকারের যে গঠন সেই গঠনটা স্ট্রং থাকে এবং 5 বছর সরকার কোনো রকম ডিস্টারবেন্স ছাড়াই কন্টিনিউ করতে পারে। এক্ষেত্রে আমরা দেখবো আমাদের ভারতবর্ষে দেবিলাল 2 টাইমস ডেপুটি পিএম হয়েছিলেন। এছাড়াও আমরা দেখবো যে এল.কে. আদবানি, তিনি সর্বশেষ আমাদের ভারতবর্ষের ডেপুটি পিএম হন ডিউরিং টাইম অফ অটল বিহারী বাজপেয়ী। তাহলে অ্যাক্টিং পিএম এর অ্যাপয়েন্টমেন্ট কখন হচ্ছে? যখন প্রধানমন্ত্রী সাডেনলি মারা যাচ্ছেন। আর ডেপুটি পিএম কি হচ্ছে? কোনো সময় যদি পলিটিক্যাল ইকুয়েশনের সুবিধের জন্য ডেপুটি পিএম এর অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের পিএম এর বিষয়। চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে। ক্লজ গুলো দেখবো। 1 নম্বর তো ক্লজ আমরা দেখে নিলাম, অ্যাপয়েন্টমেন্ট। 1 নম্বরের 1A ক্লজ, যেটা 1A ক্লজে স্ট্রেংথ দেওয়া আছে, যে স্ট্রেংথটা 91 অ্যামেন্ডমেন্ট একটা রুল হয়েছে যে 15%-এর বেশি হবে না লোকসভার। তার মানে মোটামুটি 81, 82 এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মন্ত্রী হতে পারে, কারণ 543-এর 15% মানে হচ্ছে এই 81, ও না 81ই হবে। অ্যান্ড কার প্লেজারে তারা থাকবে, কার সন্তুষ্টির উপর পোস্টে থাকবে? তো অবশ্যই রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর তাদের পোস্টে থাকবেন। যৌথভাবে তারা লোকসভার কাছে দায়িত্বশীল থাকবে। এই যৌথ দায়িত্বশীলতার কনসেপ্টটাই ভারতবর্ষ যে পার্লামেন্টারি সিস্টেম ফলো করে সেটা প্রমাণ করে। যদি কোশ্চেন দেয় কখনো যে আমাদের ভারতবর্ষ যে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে সেটা প্রমাণ হচ্ছে কত নম্বর ধারা, তাহলে বলবো দায়িত্বশীলতা, এই আর্টিকেল 75 এর ক্লজ 3। আর বিফোর আ মিনিস্টার এন্টার্স আপন, তাকে কি করতে হয়? শপথ গ্রহণ করতে হয়। রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাবেন প্রত্যেককে। 3য় তফসিলে শপথ গ্রহণের বক্তব্য দেওয়া আছে। এছাড়া তাকে 5 নম্বর ক্লজে বলছে যে কোনো একটি হাউসের মেম্বার হতে হবে পার্লামেন্টের। অ্যান্ড স্যালারির ক্ষেত্রে বলা হয়েছে সেকেন্ড শিডিউল ফলো করতে হবে। এটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে চার্জ করা হয়, ভারতের সঞ্চিত তহবিল থেকে। আর এটা ডিটারমাইন পার্লামেন্ট করবে। আর সেকেন্ড শিডিউলে বলা আছে কি কি সুযোগ সুবিধা তিনি ভোগ করবেন। 7 নম্বরে বলছে কাউন্সিল অফ মিনিস্টার 5 বছর অথবা যতদিন তাদের মেজরিটি থাকবে লোকসভাতে ততদিন তারা সরকারে থাকবে। আর 3 ধরনের মন্ত্রী নিয়ে এটা ফর্মেশন করে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে যে কোনো সময় রিমুভ করে দিতে পারে যদি অনাস্থা প্রস্তাব লোকসভা থেকে পাশ করিয়ে আনতে হয়। অনাস্থা প্রস্তাব লোকসভাতে ইন্ট্রোডিউস করতে গেলে মিনিমাম 50 জনের সাপোর্ট নিয়ে উত্থাপন করতে হয় এবং সিম্পল মেজরিটির মাধ্যমে সরকারকে মেজরিটি নেই সেটা প্রুভ করতে হয়। এছাড়া আমরা ইউকমকে দেখতে পাবো যে সেটা রেজিগনেশন দেওয়ার ক্ষেত্রে টোটাল কনফিডেন্স মোশন, যেটা নো কনফিডেন্স মোশনটা একজন মন্ত্রীর বিরুদ্ধে পাশ হওয়াও যা টোটাল মন্ত্রিসভার বিরুদ্ধে পাশ হওয়া তা দুটোতেই মন্ত্রিসভাকে রিজাইন দিতে হয়। এটাকে এই জন্য বলা হয় কালেকটিভ রেসপন্সিবিলিটি বা বলা হয় সুইমস অ্যান্ড সিংস টুগেদার। সুইম অ্যান্ড সিংস টুগেদার। আর এখানে আরেকটা ডিকটাম ইউজ করা হয়, দ্যাট ইজ ফার্স্ট অ্যামং ইকুয়ালস। ফার্স্ট অ্যামং ইকুয়ালস কাকে বলা হয়? প্রধানমন্ত্রীকে। সমগণ্যদের মধ্যে অগ্রগণ্য। এটা ল্যাটিন টার্মটা হচ্ছে প্রাইমার ইন্টার-পেয়ার্স। প্রাইমার ইন্টার-পেয়ার্স। এটা দিয়ে কোশ্চেন দেয় যে প্রাইমার ইন্টার-পেয়ার্স এটার মানে কি? এটা মানে হচ্ছে সমগণ্যদের মধ্যে অগ্রগণ্য। সমগণ্যদের মধ্যে অগ্রগণ্য। চলে আসবো নেক্সট। Loss of confidence is expressed by rejecting a money bill or finance bill or any public bill by passing no confidence motion, rejecting a motion expressing the confidence. এই এতগুলো কিছু ঘটলে তাকে বলা যাবে যে অনাস্থা প্রমাণিত হয়ে গেছে। অনাস্থা প্রমাণিত হলেই সরকার পড়ে যাবে, রিজাইন দিতে বাধ্য।
আজ অব্দি 2023 অব্দি 28 বার নো কনফিডেন্স মোশন উত্থাপিত হয়েছে। প্রথমবার জেবি কৃপলানি তুলেছিল জওহরলাল নেহরুর বিরুদ্ধে 1963 সালে, সর্বশেষ তুলে মানে নরেন্দ্র মোদীর সময় 2023 সালে কেসিনানি শ্রীনিবাস, তেলেগু দেশম পার্টির একজন এমপি, তিনি 28তম যে নো কনফিডেন্স মোশন সেটা উত্থাপন করেছিলেন। ওকে, চলে আসবো নেক্সট ওয়ান। 78 নম্বর ধারে প্রধানমন্ত্রীর দায়িত্ব কর্তব্য দেওয়া আছে। কি কি দায়িত্ব আছে? ফার্স্ট অফ অল, রাষ্ট্রপতিকে প্রত্যেকটা প্রশাসনিক বিষয়ে ইনফর্ম করা, রাষ্ট্রপতি কোনো বিষয় যদি ফেরত দেয় তাহলে সেটাকে পুনরায় রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া, এছাড়াও রাষ্ট্রপতি কোনো কিছু যদি ইনফরমেশন চাই সেই ইনফরমেশন প্রদান করা। রাষ্ট্রপতি কে এই যে সাহায্য করা, পরামর্শ দেওয়া, এর থ্রু দিয়ে কিছু গুরুত্বপূর্ণ আমরা পাওয়ারকে প্রেডিক্ট করতে পারি। যেমন নাম্বার 1, ভারতবর্ষের রাষ্ট্রপতির সর্বোচ্চ অ্যাডভাইজার হচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রধানমন্ত্রীর কাজ বিভিন্ন মন্ত্রীদের মধ্যে মন্ত্রকগুলোকে ভাগ করে দেওয়া, দপ্তর ভাগ করে দেওয়া, এবং প্রাইম মিনিস্টার সব মধ্যেই মন্ত্রীদের মধ্যে দপ্তর অদল বদল করেন, মন্ত্রক অদল বদল করতে পারেন, যে কোনো মন্ত্রীকে রিমুভ করার বিষয়ে অ্যাডভাইস করতে পারেন, লোকসভাকে ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করতে পারেন। এছাড়াও তিনি মন্ত্রী যে মিটিংগুলো হয়, ক্যাবিনেটের মিটিং হোক, কাউন্সিল অফ মিনিস্টার, তাতে প্রিসাইডিং করবেন। রাষ্ট্রপতিকে বিভিন্ন বিষয়ে অ্যাডভাইস করেন, বিশেষ করে মন্ত্রীদেরকে রিমুভ করে দেওয়ার বিষয় বা লোকসভাকে ভেঙে দেওয়ার বিষয়। এছাড়াও মন্ত্রীদের মধ্যে সংযোগ রক্ষা করেন, মন্ত্রীদেরকে নিয়ন্ত্রণ করেন, এবং প্রাইম মিনিস্টার রেজিগনেশন দেওয়া মানে পুরো মন্ত্রিসভায় রেজিগনেশন দেওয়া। তো এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর প্রধান দায়িত্বগুলো। এছাড়াও ক্যাবিনেটের প্রধান যে কাজকর্ম সেগুলোকে দেখা, এবং সেই সঙ্গে প্রধান যোগসূত্রের কাজ করা মন্ত্রিসভার সঙ্গে রাষ্ট্রপতির। কোনো মন্ত্রীও সরাসরি রাষ্ট্রপতিকে কিছু বলতে পারে না, পিএম এর থ্রু দিয়ে বলতে হয়, বা রাষ্ট্রপতি কোনো মন্ত্রীকে সরাসরি কিছু বলতে পারে না, প্রধানমন্ত্রীর থ্রু দিয়ে বলতে হয়। অন্যদিকে রাইটস অ্যান্ড পাওয়ার্স রিগার্ডিং দি অ্যাপয়েন্টমেন্টস কি আছে? প্রথমত, প্রাইম মিনিস্টার ক্যান অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি ফলোইং সেক্টরস। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে রেকমেন্ড করে দেয়, লাইক ক্যাগের অ্যাপয়েন্টমেন্ট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট। নেক্সট হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ ইউপিএসসি, ইলেকশন কমিশনার্স যারা রয়েছেন, ফাইন্যান্স কমিশনার, এদের সব বিষয়ে অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে রেকমেন্ড করে দেয়। এছাড়াও গভর্নরদের অ্যাপয়েন্টমেন্ট সেগুলো। সো এই হচ্ছে আমাদের টোটাল বিষয়গুলো। নেক্সট আমরা যেটাই ফোকাস করব, ফাংশন অ্যান্ড ডিউটিস অফ অ্যাটর্নি জেনারেল, আর্টিকেল 76 ক্লজের মধ্যে দেওয়া আছে, ক্লজ 2 and 3 এর মধ্যে ফাংশন অ্যান্ড ডিউটিস দেওয়া আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এবং 76 ক্লজ 2 যেখানে মেনলি তার ফাংশন এবং ডিউটিগুলো দেওয়া আছে আমরা দেখবো। অ্যাটর্নি জেনারেল তার মানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ পার্ট, ঠিক আছে। ইউনিয়ন এক্সিকিউটিভ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গানস অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। সো অবভিয়াসলি এখানে কনস্টিটিউশনাল মেকার্স যারা রয়েছেন তারা একসঙ্গে এইগুলো দায়িত্বগুলো সামলানোর কথা বলেছেন। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টারস্টেট কাউন্সিল রয়েছে, ইন্টারস্টেট কাউন্সিল, তাতে প্রধানমন্ত্রী তো প্রধান মানে তাতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আর কি আরো রয়েছে, নীতি আয়োগ, নীতি আয়োগেরও সভাপতি হচ্ছেন, এখানেও সভাপতি হচ্ছেন প্রধানমন্ত্রী। তাহলে এগুলোতে কোশ্চেন দিতে পারে যে পদাধিকার বলে এগুলোতে সভাপতিত্ব কে করেন। তাহলে নেক্সট আমরা ফোকাস করবো অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। কি আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া সেটা দেখবো। তার আগে একটুখানি প্রধানমন্ত্রী বিভিন্ন সময় যারা ছিলেন তাদের সম্পর্কে আমরা দেখে নেব। ফার্স্ট অফ অল, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী। বিফোর ইন্ডিপেন্ডেন্স থেকেই সিদ্ধান্ত হয়েছিল তিনি প্রধানমন্ত্রী হবেন, এবং 1947 ইন্ডিপেন্ডেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে নেহরুকেই দায়িত্ব দেওয়া হয় দেশের প্রধানমন্ত্রীত্ব ধরার জন্য, এবং তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি পুরো নেহরু মিনিস্ট্রি, প্রথম যে আমাদের ভারতবর্ষের মন্ত্রক, সেটাকেও তিনি লিড করেছিলেন, এবং তাকে লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার বলা হয় এখনো পর্যন্ত। গুলজারলাল নন্দা হচ্ছেন প্রথম অ্যাক্টিং পিএম, যিনি জওহরলাল নেহরু মারা গেলে তাকে করা হয়। এরপরে লাল বাহাদুর শাস্ত্রী দ্বিতীয় অ্যাপয়েন্টেড করা নর্মাল প্রাইম মিনিস্টার, অ্যাক্টিং নয়, যিনি বিদেশে গিয়ে মারা যান, তাসখান্দে চুক্তি করতে গিয়ে মারা যান, এবং যার ফলে আবার গুলজারলাল নন্দাকে অ্যাক্টিং পিএম করা হয়। এরপরে ইন্দিরা গান্ধী সময়কাল শুরু হয়। ইন্দিরা গান্ধী এই সময়ে আমরা দেখব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্ব সামলান, কিন্তু শেষের দিকে আমাদের ভারতবর্ষের এই সময় দুটো মানে কন্ডিশনে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়। একটা 1971-এ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আর হচ্ছে 1975-এ ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে এমার্জেন্সি হয়। এই এমার্জেন্সির কারণে ভারতবর্ষের প্রচুর মানুষের রাইট
ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটেড হয়, যেটার কারণে দেশের মানুষ বিরক্ত হয়, এমনকি কংগ্রেসের নিজের লোকজনও বিরক্ত হয়ে যায়। যার ফলে আমরা দেখবো মোরারজি দেশাই পরবর্তী প্রধানমন্ত্রী হয়, কংগ্রেসের যে জনপ্রিয়তা সেটা অনেকটা খর্ব হয়, এবং যার ফলে প্রথম ভারতবর্ষের অকংগ্রেসী প্রধানমন্ত্রী হচ্ছেন মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই হচ্ছেন সেই ব্যক্তি যিনি পাকিস্তানের সর্বোচ্চ যে অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ড তিনি লাভ করেন। এবং মোরারজি দেশাই কিন্তু নিজে প্রথম প্রধানমন্ত্রী যিনি নিজের রেজিগনেশন দেন, কারণ তার দলের লোকরাই তাকে সাপোর্ট করছিল না। এরপরে চরণ সিংকে প্রধানমন্ত্রী করা হয় স্বল্প সময়ের জন্য। ইন্দিরা গান্ধী পুনরায় প্রধানমন্ত্রী হন, বিপুল ভোটে জয়লাভ করে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন, এবং এরপরে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মেরে ফেলা হয়, তাকে হত্যা করা হয়, এবং তারপরে রাজীব গান্ধী, একটু আগে বলছিলাম যে জ্ঞানী জেল সিং তাকে প্রধানমন্ত্রী পদে অ্যাপয়েন্ট করে। এরপরে রাজীব গান্ধী পুনরায় ভোট করান, কারণ তিনি তার মনে হয় যে কনফিডেন্স পাওয়ার জন্য তাকে ভোট করানো উচিত। কংগ্রেসের ভেতর থেকেও এটা নিয়ে কথা বলছিল, তো তিনি ভোট করান। এরপরে আমরা দেখবো রাজীব গান্ধীকে হত্যা করা হয়। সেক্ষেত্রে অন্যতম হচ্ছে এলটিটি জঙ্গিরা মনে করা হয় তার হত্যার অন্যতম কারণ। এবং তারপরে বিশ্বনাথ প্রতাপ সিং প্রধানমন্ত্রী হন খুব অল্প সময়ের জন্য। এরপরে আরো অল্প সময়ের জন্য চন্দ্রশেখর, এবং তারপরে নরসিংহ রাও একটা ফুল টার্ম আমরা দেখতে পাবো। এরপরে অটল বিহারী বাজপেয়ী সব থেকে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী হন, মাত্র কয়েকদিন। এইচ.ডি. দেবেগৌড়া তারপরে প্রধানমন্ত্রী হন স্বল্প সময়ের জন্য। ইন্দ্র কুমার গুজরাল, আই.কে গুজরাল বিদেশমন্ত্রী ছিলেন। তিনি যে আইডিয়া দেন সেটাকে গুজরাল ডক্ট্রিন বলে। তো গুজরাল ডক্ট্রিন ওয়ান অফ দ্য মোস্ট ফরেন পলিসির ইন্ডিকেশন আমাদের ইন্ডিয়ার। আই.কে গুজরালের আইডিয়া ফরেন পলিসির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল। মনে রাখবে, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী সবসময় ফরেন পলিসির ফর্মুলেটর, তিনি তার মস্তিষ্ক বসিত আইডিয়া, যেটার কাজ হচ্ছে বিদেশ মন্ত্রীকে সেটাকে ফলো করতে হয়। নেক্সট অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। এরপরে মনমোহন সিং এর প্রথম জোট সরকার আমরা দেখব, যদি এর আগেও জোট সরকারের কানেকশন, কিন্তু কন্টিনিউয়াসলি যে জোট সরকার ইউপিএ বা ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের আন্ডারে সরকার তৈরি হয় ভারতবর্ষে 2004 সালে। এটা দুটো টাইম কন্টিনিউ করে, ইউপিএ 1, ইউপিএ 2, এবং তারপরে এনডিএ গভর্নমেন্ট ফর্ম করে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এবং যেটা নরেন্দ্র মোদী 3টে টার্ম এই নিয়ে কন্টিনিউ করছে, 2014, 2019 এবং 2024। সো এই হচ্ছে টোটাল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের ইনফরমেশন। এটা দিয়ে অনেক কোশ্চেন দেয়, ঘুরিয়ে ফিরিয়ে 4 জনের নাম দিয়ে কোশ্চেন দিতে পারে, যে ক্রোনোলজি অনুযায়ী সাজাও যে কে প্রথম হয়েছেন, কে সেকেন্ড, কে থার্ড, কে ফোর্থ। ভালো করে দেখে নেবে। কয়েকটা তো মনে থাকার কথা, কিন্তু মাঝেরই কয়েকজন, বিশ্বনাথ প্রতাপ সিং আগে না, চন্দ্রশেখর আগে, নরসিংহ রাও আগে না, এগুলো একটু দেখে নেবে। আই.কে গুজরাল, দেবেগৌড়া, এগুলো একটু দেখে নেবে। চলে আসবো নেক্সট ওয়ান। দ্য ক্যাবিনেট অফ দি ইন্ডিয়া 31 জানুয়ারি 1950 যেটা ফর্মেশন করে, কারণ 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়, তারপরেই সেই সপ্তাহে আমরা দেখবো যে নতুন মন্ত্রিসভা তৈরি হয়, যেখানে আমরা দেখবো রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর, রফি আহমেদ কিদওয়াই, সর্দার বলদেব সিং, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, এরা সবাই মন্ত্রিত্ব পায়। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই আম্বেদকর ল মিনিস্টার ছিল সেই সময়। মৌলানা আবুল কালাম আজাদ সেই সময় কিন্তু হিউম্যান রিসোর্স ছিল না, মিনিস্ট্রি, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ছিল না, তখন এডুকেশন মিনিস্ট্রি ছিল। ওই এডুকেশন মিনিস্টার ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। স্বরাষ্ট্র মন্ত্রক ছিল বল্লভভাই প্যাটেলের আন্ডারে। তো এগুলো সব হচ্ছেন সেই সময় বিভিন্ন মন্ত্রীদের নাম, ছবিও দেওয়া আছে, দেখতে পাচ্ছ। চলে আসবো নেক্সট, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার কথা বলছিলাম। তো ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে আমরা কি বলি? ফার্স্ট ল অফিসার। এজিআই সম্পর্কে আমাদের সংবিধানের দুটো আর্টিকেল আছে, একটা 76, একটা 88। 76 হচ্ছে তার ডিটেলস দেওয়া আছে, তার অ্যাপয়েন্টমেন্ট, তার রিমুভাল, তার টার্ম, এইসব কোয়ালিফিকেশন এগুলো দেওয়া আছে। 88-এ একটাই অধিকার দেওয়া আছে, বলছে এজিআই পার্লামেন্টে এমপিদের মতো গিয়ে বসতে পারে, কথাবার্তা বলতে পারে, ভোট দিতে পারে না। তাই এর মাধ্যমে পার্লামেন্টের মেম্বার না হয়ে তিনি যে বসতে পারেন, তার জন্য আমরা তাকে কি বলবো? অর্ডিনারি এমপি বলবো। তাহলে আমাদের ফার্স্ট ল অফিসার হিসেবে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া যে অ্যাডভাইস দেবে, সেটাই মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করবে তার বেসিসে, এবং সেটাই আমাদের রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করা হবে এবং তার রেসপেক্টে কাজগুলো করা হবে। সো এটা আমরা যেমন সেন্ট্রালে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া পাই, স্টেটেও সেম পোস্ট হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ দি স্টেট। এবং অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাসিস্ট করার জন্য থাকে একটা টিম, যাতে একজন সলিসিটর জেনারেল থাকে আর 4 জন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল থাকে। এই যে টিমটা হেল্প করছে, এই জন্য সলিসিটর জেনারেলকে, এনাকে আমরা ফার্স্ট ল অফিসার বলি। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া নোন অ্যাজ ফার্স্ট ল অফিসার, আর সলিসিটর জেনারেলকে আমরা বলবো সেকেন্ড ল অফিসার। এজিএস কে আমরা সেরকম ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট বলবো। এটা সেন্ট্রালের, এটা স্টেটের। ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট।
কোয়ালিফিকেশন কি হয়? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের জাজের মতো কোয়ালিফিকেশন হতে হয়, আর এজিএস এর ক্ষেত্রে হাইকোর্টের জাজের মতো কোয়ালিফিকেশন থাকতে হয়। আর কি আছে সুপ্রিম কোর্টের কোয়ালিফিকেশন ছাড়াও? রিমুভালটা যে কোনো সময় প্রেসিডেন্ট এখানে করতে পারে, এখানে গভর্নর করতে পারে। অ্যাপয়েন্টমেন্ট প্রেসিডেন্ট করে, এখানে গভর্নর। ওথ প্রেসিডেন্ট করায়, গভর্নর করায়। রেজিগনেশন প্রেসিডেন্টকে দেবে, গভর্নরকে দেবে। টার্ম 5 বছর নর্মালি, কিন্তু যে কোনো সময় রিমুভ করে দিতে পারে। এখানেও তাই 5 বছর নর্মালি, যে কোনো সময় রিমুভ করে দিতে পারে। স্যালারি আদার জাজেস অফ হাইকোর্টের মতো হয়, অর্থাৎ 2.25 লাখ রুপিস। এখানে হবে 2.5 লাখ রুপিস আদার জাজেস অফ সুপ্রিম কোর্টের মতো। স্যালারি ডিটারমাইন প্রেসিডেন্ট করে এখানে, আর এটা গভর্নর, এটা ডিফারেন্ট কিন্তু, এটাতে কোশ্চেন দেয়। রাজ্যপাল বেতন নির্দিষ্ট করে দেন, খুব গুরুত্বপূর্ণ। রাজ্যপাল বেতন নির্দেশ করে দেন, এখানে রাষ্ট্রপতি বেতন ঠিক করে দেয়। তো এইভাবে আমাদের রাজ্যের এবং সেন্ট্রালের এক্সিকিউটিভ ডিভিশন গুলো হয়। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে আর ভেঙ্কট রামানি রয়েছেন। ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি সেটালঘাট। যেটা বলছিলাম সলিসিটর জেনারেল এরা অ্যাসিস্ট করে, এটা কিন্তু একটা স্ট্যাচুটারি পোস্ট। ওকে, এই পুরো স্ট্রাকচারটা নন স্ট্যাচুটারি ছিল, কিন্তু পরবর্তীকালে ইন্ডিয়ান অফিসার্স অ্যাক্টের মাধ্যমে এটাকে স্ট্যাচুটারি স্ট্যাটাস দেওয়া হচ্ছে। সো প্রেজেন্টলি সলিসিটর জেনারেল ইজ আ স্ট্যাচুটারি পোস্ট। স্ট্যাচুটারি মানে আইনি পদ, আইনি পদ। চলে আসবো নেক্সট। অফিসার পোস্ট 76 এর মধ্যে দেওয়া আছে, পদ দেওয়া আছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, হাইয়েস্ট অফিসার। অ্যাপয়েন্টমেন্ট কে করে? প্রেসিডেন্ট করে বললাম। অ্যাডভাইস পিএম দেবে, রেকমেন্ডেশন সুপ্রিম কোর্ট দেবে। তার মানে 4-5 জনের নাম রেকমেন্ড করে সুপ্রিম কোর্ট দেবে পিএম কে, পিএম তার মধ্যে থেকে একজনকে চুজ করে প্রেসিডেন্টকে জানাবে, সেই ব্যক্তিকে অ্যাপয়েন্ট করা হবে ভারতের অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রপতি শপথ গ্রহণ করা হবে। কার্যকালের ক্ষেত্রে বলে দিলাম আগেই যে কোনো মেনশন করা নেই, বাট এটা ডিপেন্ড করে প্রেসিডেন্টের ইচ্ছের ওপর, প্রেসিডেন্টের সন্তুষ্টির ওপর তার পোস্ট নির্ভর করে। তবে হ্যাঁ, মন্ত্রিসভা ডিজলভ হয়ে গেলে সাধারণত অ্যাটর্নি জেনারেল থাকবে। কোয়ালিফিকেশন সুপ্রিম কোর্টের জাজেসদের মতো হবে। রেজিগনেশন রাষ্ট্রপতিকে দেবে। স্যালারি প্রেসিডেন্ট ঠিক করে দেয়, চার্জ করা হবে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। আদার জাজেসদের মতো স্যালারি হয় 2.5 লাখ রুপিস পার মান্থ। ডিউটি 1 নম্বর, এজিআই ইজ দ্য অ্যাডভাইজার টু দি ইউনিয়ন গভর্নমেন্ট, চিফ লিগাল অ্যাডভাইজার বলা হয় তাকে। এছাড়া প্রাইমারি উকিল, প্রাইমারি অ্যাডভোকেট হিসেবে কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের। যত মামলা সুপ্রিম কোর্টে চলবে সেন্ট্রাল গভর্নমেন্টের, সব এই এজিআই দ্বারা নিয়ন্ত্রিত হবে। এজিআই হচ্ছে প্রধান কৌঁসুলি সরকারের। এছাড়াও অন্য কোনো দায়িত্ব যদি প্রেসিডেন্ট দেয়, লিগাল ক্যারেক্টারের দায়িত্ব, তাহলে সেটাও পালন করবে। মনে রাখবে অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের কোনো স্টাফ নয়, ফলে সরকারের চাকরি এই পোস্টে থাকার সঙ্গে সঙ্গে সে প্রাইভেট প্র্যাকটিসও চালাতে পারে। সো অ্যাটর্নি জেনারেলকে পাওয়ার দেওয়া হয়েছে ভারতবর্ষের যে কোনো আদালতে প্রেজেন্ট থাকার, দ্যাট ইজ কল অডিয়েন্স, রাইট টু অডিয়েন্স ইন অল কোর্ট। সেকেন্ড ওয়ান, তাকে পাওয়ার দেওয়া হয়েছে আমাদের পার্লামেন্টে প্রেজেন্ট থাকার এবং কথা বলার, আর্টিকেল 88 এর থ্রু দিয়ে, যার ফলে আমরা তাকে কি বলবো? তাকে আমরা বলবো হাইয়েস্ট, মানে অর্ডিনারি এমপি, অর্ডিনারি এমপির পোস্ট তিনি পান। সো অর্ডিনারি এমপি বলা হয় বিকজ ভোটিং রাইট থাকে না। প্রসিডিংস অফ পার্লামেন্ট, যাতে তিনি প্রেজেন্ট থাকতে পারেন, কথা বলতে পারেন। নাম্বার 1, লোকসভার মিটিং, রাজ্যসভার মিটিং, জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট। এছাড়াও পার্লামেন্টারি কমিটিগুলোর মিটিংও প্রেজেন্ট থাকতে পারেন। সো দিজ আর দ্য প্লেসেস যেখানে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া প্রেজেন্ট থাকতে পারে এবং ভোটিং রাইট ছাড়া কথাবার্তায় অংশগ্রহণ করতে পারে। এজিআই ক্যান প্র্যাকটিস প্রাইভেটলি টু, অ্যাজ বললাম যে একই সঙ্গে তিনি প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন। সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এগেনস্টে কোনো মামলা নিতে পারবেন না, আর ক্রিমিনাল কেসের কোনো মামলা নিতে গেলে পারমিশন নিতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ওকে, সো হি শুড নট ডিফেন্ড অ্যাকিউজ পারসন ইন ক্রিমিনাল প্রসিকিউশন উইদাউট দি পারমিশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ক্রিমিনাল কেসের কোনো মানে ফৌজদারি মামলার কোনো বিষয়কে গ্রহণ করতে পারবে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন ছাড়া। এছাড়াও তিনি ক্রিমিনাল প্রসিকিউশন বললাম ওটা, কোনো কোম্পানির ডিরেক্টর পোস্টটা নিতে পারবেন না সেই সময়, ডিউরিং দ্যাট পিরিয়ড। হাইয়েস্ট লিগাল অ্যাডভাইজার এই জন্য বলা হয়, হাইয়েস্ট ল অফিসার বলা হয় সেন্ট্রালের। সলিসিটর জেনারেলকে সেকেন্ড ল অফিসার বলা হয়, যিনি কিনা তাকে অ্যাসিস্ট করেন, এবং তাকে গভর্নমেন্টের সার্ভেন্ট মনে করা হয় না। সেম লাইক অ্যাডভোকেট জেনারেল পোস্টও আছে, ইউকে থেকে নেওয়া, পার্ট 6 এ আছে, চ্যাপ্টার 2 তে আছে, আর্টিকেল 165। স্যালারি 2.25 লাখ রুপিস পার মান্থ। অর্ডিনারি এমএলএ বা অর্ডিনারি এমএলসির মতো স্ট্যাটাস তিনি ভোগ করেন, কারণ তিনি উইদাউট ভোটিং রাইট পার্লামেন্ট মানে বিধানসভায় এবং বিধান পরিষদে প্রেজেন্ট থাকতে পারেন। সো দ্যাটস ওয়াই। প্রেজেন্ট অ্যাডভোকেট জেনারেল ওয়েস্ট বেঙ্গলের হচ্ছেন কিশোর দত্ত, ফার্স্ট ছিলেন জন ডে। 165 নম্বর ধারায় অ্যাডভোকেট জেনারেলের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, রাজ্যপাল করবেন অ্যাপয়েন্টমেন্ট।
এবং তার পোস্ট সম্পর্কে বলা আছে 165-এ অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও ওথ দেওয়া আছে, গভর্নর নেবেন। টার্ম একই রকম, ফিক্সড নেই, এজিআর এর মতোই, কিন্তু এটা ডিপেন্ড করে গভর্নরের ইচ্ছের ওপর, সন্তুষ্টির ওপর। কোয়ালিফিকেশন হাইকোর্টের জাজেসদের মতো সেম হবে। প্লেজার, সো কার প্লেজারে থাকে, তো অবভিয়াসলি গভর্নরের সন্তুষ্টির ওপর থাকবে। রেজিগনেশন গভর্নরকে দেবে, স্যালারি ডিটারমাইন গভর্নর করে দেবে, চার্জ করা হবে স্টেটের কনসলিডেটেড ফান্ড থেকে। অ্যাডভোকেট জেনারেল ডিউটি প্রথমত হচ্ছে প্রাইমারি লয়ার, প্রাইমারি অ্যাডভাইজার স্টেট গভর্নমেন্টের, এবং সেই সঙ্গে হচ্ছে অন্য কোনো লিগাল ক্যারেক্টারের দায়িত্ব যদি গভর্নর দেয় সেটা পূরণ করবে। চলে আসবো নেক্সট। রাইট টু অডিয়েন্স দুটো জায়গায় থাকে, একটা হচ্ছে ভারতবর্ষের রাজ্যগুলোর যে রাজ্যে তিনি অ্যাডভোকেট জেনারেল, সেই রাজ্যের মধ্যে যত কোর্ট থাকবে সেখানে প্রেজেন্ট থাকতে পারেন। সেকেন্ড ওয়ান, তিনি হচ্ছেন প্রাইমারি উকিল সরকারের, রাজ্য সরকারের, তাই যত মামলা সরকারের চলবে সেগুলোতে তিনি কর্তৃত্ব স্থাপন করবেন, সেগুলোতে তিনি থাকবেন, প্রেজেন্ট থাকবেন। সেখানে একটা চার্ট করা আছে, দেখো সুবিধা হবে। 76 হচ্ছে এজিআই, এজিএস হচ্ছে 165, 89 প্লাস করো, দেখো পেয়ে যাবে আর্টিকেলটা। পার্ট ভি, এটা চ্যাপ্টার 1 অর্থাৎ 5 নম্বর পার্টের চ্যাপ্টার 1-এ আছে, এটা পার্ট 6-এর চ্যাপ্টার 2-তে আছে। ইউকে থেকে নেওয়া 2.25 লাখ, 2.25 লাখ, সরি 2.5 লাখ রুপিস হচ্ছে এজিআর, এটা হচ্ছে 2.25 লাখ এজিএস এর। এছাড়া ফার্স্ট ল অফিসার বলা হয় এনাকে ইন্ডিয়ার, এটা ফার্স্ট ল অফিসার অফ দ্য স্টেট। অর্ডিনারি এমপির পোস্ট হচ্ছে 88 আর্টিকেলে, এটা 177 আর্টিকেলে আছে। সুপ্রিম কোর্টের জাজেসদের মতো কোয়ালিফিকেশন, এখানে হাইকোর্টের জাজেসদের মতো কোয়ালিফিকেশন। প্রেজেন্ট হচ্ছে আর ভেঙ্কটরামানি আছেন, এখানে প্রেজেন্ট হচ্ছেন কিশোর দত্ত আছেন। সো এই হচ্ছে আমাদের এজিআই এবং এজিএস, খুব গুরুত্বপূর্ণ, সেন্ট্রাল এবং স্টেটের এক্সিকিউটিভ রিলেটেড। তাহলে আমাদের কিন্তু সব এক্সিকিউটিভ পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। সো আশা করছি তোমরা ক্লাসটাকে ভালো করে বুঝতে পারলে, আরেকবার ভালো করে রিভিশন দিয়ে নিও, এবং নতুন টপিকের সঙ্গে নতুন ক্লাস নিয়ে চলে আসছি। রেগুলার কিন্তু যে ক্লাসগুলো করছো সেগুলো রিভিশন দাও, সেই সঙ্গে আমাদের যে উড়ান পাঠশালা অ্যাপটা রয়েছে সেটাকে ডাউনলোড করে নাও, উড়ান পাঠশালা অ্যাপটা লগ ইন করো, এবং সেখানে প্রত্যেকটা ক্লাসের নোটস, এক্সট্রা নোটস, প্লাস হচ্ছে সেখানে তোমরা মক টেস্ট, প্র্যাকটিস সেট গুলো দিতে পারবে, এবং ফ্রি অফ কস্ট। সো আর দেরি না করে এখনই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন টপিকের সঙ্গে।